অফিসে গিয়ে এবারে এগুলো নিয়ে আলোচনা করবো, এগুলো নিয়ে আলোচনা করো। যে জায়গাটা কিন্তু আসা উচিত, কিন্তু প্রচুর না এরকম এড দেওয়া উচিত, তারা নিজেরা করছে। এবারে এখানে খনন কার্যের ফলে হ্যাঁ টোটাল ওপরে দুখানা বিহার দেখা যাচ্ছে, কিন্তু গুপ্ত যুগের যে বিহারটা ছিল সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই নদীকে কেন্দ্র করে এখানে একটা বিশাল বড় একটা বাণিজ্যিক বন্দর গড়ে উঠেছিল, যে কারণে আমাদের এই বিহারে এবং সুবর্ণরেখা নদী, হ্যাঁ এখন সরে গেছে, সুবর্ণরেখা নদীর পাড়ে এটা গড়ে উঠেছিল। এবং সবথেকে মানে বড় জিনিস হচ্ছে যে 95খানা যে মূর্তি পাওয়া গেছে, বণিকরা না এলে এত মূর্তি এখানে বিহারে পাওয়া যেত না, নিশ্চয়ই ওনারা ডোনেট করেছেন বলে এত মূর্তি পাওয়া গেছে। এবং তাম্রলিপ্ত বন্দরটা লোকালে ছিল খুব কাছে, এই বন্দর হয়ে বিদেশিরা যাতায়াত করতেন, আনাগোনা করতেন ভারতবর্ষের ভেতরে, এবং এই বিহারে তারা এসে আশ্রয় নিতেন এবং এখান থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন, যার ফলে এত মূর্তি এখান থেকে পাওয়া গেছে। এবং লাস্ট যখন এখানটায় 1540 থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল পাঠানের লড়াই হচ্ছে, তখন কি হচ্ছে না এখানে মুঘলরা জায়গাটা দখল করে নিয়ে এই তাদের সেনাবাহিনীর যখন ক্যাম্প করছে, তখন এখান থেকে মানুষ পুরো সরে চলে যায় এবং এখানকার মূল্যবান জিনিসগুলো মাটির তলায় চাপা দিয়ে রেখে দিয়ে তারা লুকিয়ে রেখে দিয়ে চলে যায়, যে কারণে এই 95খানা মূর্তি এক জায়গায় মাটির ভেতরে চাপা দিয়ে রাখা হয়েছিল, ওইগুলো খনন কার্যের ফলে বেরিয়েছে। সেটা কি একটা জায়গার মধ্যে স্ট্যাক করা ছিল? একটা জায়গার মধ্যেই ছিল, এক জায়গায়। আচ্ছা, সেই মূর্তি কি এখানকার মিউজিয়াম আছে? সেই মূর্তির কিছু ছবি আছে, আমাদের তো এখানে নেই, তবে তবে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং রাজ্য সরকারের উদ্যোগে যতবার খোঁড়া হয়েছে সব কিছুই এখান থেকে নিয়ে চলে গেছে। এবং জায়গাটা আমাদের ক্লাবের ছিল, আমরা মোগলমারি গ্রামবাসীরা জায়গাটা সরকারকে পুরো দান করে দিয়েছি নিঃস্বার্থভাবে। তার কারণ হচ্ছে এটাকে একটা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে, আর মিউজিয়াম, একটা গেস্ট হাউস এবং এখানে কমিউনিকেশন স্টাডি সেন্টার, যে মানুষ এসে এখানে চর্চা করবে, এই কয়েকটা জিনিস আমাদের ছিল দাবি যে এগুলো করে দিতে হবে। কিন্তু সরকারকে আমরা জায়গা দিয়ে দিয়েছি অনেক দিন, কিন্তু আজ পর্যন্ত সরকারি কোনো উদ্যোগ নেওয়া হয়নি। হ্যাঁ, কিন্তু আমাদের মিউজিয়াম করার জন্য একটা ঠিক করা হয়েছিল জায়গা, আজকে সেই জায়গায় মিউজিয়ামটা হলো না। সেখানটায় বর্তমান মিউজিয়ামের জায়গা, মিউজিয়ামের কাজ শুরু হয়েছিল, কোনো কারণে ওটা বন্ধ করে দিল সরকার, মিউজিয়াম করলো না। সেখানটায় বর্তমান জাহির স্থান হিসাবে এখন তৈরি করা হচ্ছে। সঞ্জয়বাবু, আপনি এখানে কতদিন ধরে জাহির স্থান আমরা আছি, আমি একদম প্রথম থেকেই আছি। প্রথম থেকে মানে কত সাল? প্রথম থেকে একদম 2003 সাল থেকে আজ পর্যন্ত আমি আছি এখানে। সারা বছর ধরে এখানে আমি লক্ষ্য নজর রাখছি, এইটাকে আমরা রক্ষা করছি যাতে মানুষ ক্ষতি না করে। আপনি কি একাই আছেন নাকি? আমি আছি এবং আমার সঙ্গে বর্তমান আরও দুজন আমরা সহপাঠী এখন সাহায্য করে, তারাও আছে। হ্যাঁ, আমরা তিনজনে মিলে আছি। এটা সরকারিভাবে কন্ট্রাক্টে আমাদেরকে রাখা হয়েছে, ন্যূনতম একটা পারিশ্রমিক দেওয়া হয়। জাহির স্থান মানে এই আদিবাসীদের একটা গাছের তলায় বছরে একবার পুজো করে, সেইটা নিয়ে এখন সরকার খুব উদ্যোগ নিয়ে কাজ করছেন। কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ এই যে জাতীয় একটা সৌধ, এটা প্রাচীন সম্পদ আবিষ্কার হয়েছে, সেটার যে মিউজিয়াম করতে হবে সেটা সরকারের উদাসীন। এখন এই জাহির স্থান করবে বলে সরকার খুব উদ্যোগ নিয়ে কাজ করছেন, সেই জায়গায় যেখানে মিউজিয়াম হবে সেখানে জাহির স্থান করবেন বলে এগো হয়েছে। কিন্তু আমরা যে এত জায়গা দান করলাম, সরকারকে সম্পূর্ণরূপে সাহায্য করলাম, আজকে 2 একর 39 মিল জায়গা দান করেছি আমরা, 2 একর 39 মিল জায়গা সরকার দান করেছি এইসব কাজের জন্য। কিন্তু সরকার উদাসীন, আমাদেরকে গুরুত্ব না দিয়ে আজকে এই জাহির স্থান বিভিন্ন রকম জায়গায় এইসব গুরুত্ব দিয়ে এইসব তৈরি করা হয়। সরকার মানে হচ্ছে কোন ডিপার্টমেন্টে কথা বলছেন আপনি? আমি রাজ্য সরকারকেই বলছি, রাজ্য সরকার তো কাজ করছে। এবার রাজ্য সরকারের মধ্যে লোকাল যে সরকারি যে বিভিন্ন স্তর রয়েছে সেই সব জায়গা থেকে হচ্ছে। আমাদের এখানকার পরেশ মুর্মু হচ্ছেন এমএলএ। হ্যাঁ, আর এমপি আর একজন আছেন আমাদের এখানকার সন্ধ্যা রায় ছিলেন, পরবর্তীকালে এই যে জুন মালিয়া নাকি এসছেন আপনার এই মিউজিয়ামের মধ্যে কি আছে এখন? আমরা মিউজিয়ামের বলতে যা পেয়েছি কিছু জিনিস এবং কিছু ছবি আমরা অনেক কষ্ট করে সংগ্রহ করেছি, সেগুলো আমরা এখানে সাজিয়ে একটা মিউজিয়ামের মধ্যে তৈরি করেছি। কারণ এখানে এলে মানুষ কি দেখবেন, যে কারণে আমাদের এই ক্লাব বাড়িটা ছিল, এটাকে আমরা মিউজিয়াম হিসেবে এখন সংরক্ষণ করে সাজিয়ে রেখেছি। কিন্তু আমাদের আজ পর্যন্ত যত দাবি চলে এসছে একটা মিউজিয়াম করে দেওয়া, গেস্ট হাউস করে দেওয়া, মানুষ এসে থাকবেন, মিউজিয়াম দেখবেন। কিন্তু জায়গা আমরা 2 একর 39 জায়গা দান করে দিলাম সরকারকে কাজের জন্য, কিন্তু কিছুই আজ পর্যন্ত হলো না। দেখেন না, এখনো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রাচীনতম ঐতিহাসিক প্রতিষ্ঠান হিসাবে এই মোগলমারিতে আবিষ্কৃত এই বৌদ্ধ মহাবিহার এখনো স্থান পেয়েছে। এর
থেকে প্রাচীন এখনো কোনো পাওয়া যায়নি। এখানে চন্দ্রকেতু করে সে একটু ওখানে কোনো সিকিউরিটি গার্ড নেই, কিছু নেই, খোলা পড়ে আছে। হ্যাঁ চন্দ্রকেতু। না ও কিছু লেখালেখি করতে হবে, লেখালেখি করতে হবে। চন্দ্রকেতুগুলো অনেক ছোট ছোট, লেখালেখি বলছে ওখানে যে এইভাবে পড়ে আছে। লেখালেখি করতে হবে, পরিষ্কার কথা। ওই তো বলছি তো, পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বৃহত্তম বৌদ্ধ বিহার, এটা এখনো আবিষ্কার হয়েছে। এবং পূর্ব ভারতের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সাইট এটা। এদিকে আসুন স্যার, এদিকে ঘুরে দেখুন। এখান থেকে start। সঞ্জয় বাবু, সঞ্জয় বাবু, এখান থেকে start। আপনি আপনি একটু আপনি একটু এখান থেকে ছবি দিয়ে বোঝাবেন না। আচ্ছা বলুন বলুন। এই যে আমাদের প্রথমে এরকম উঁচু ঢিপি ছিল, এই ঢিপির নাম ছিল সখী সেনার ঢিপি। এবারে খনন কার্যের ফলে যে আস্তে আস্তে খোঁড়া হচ্ছে, এই যে উপরের ছবিটা, এটা যখন মাটি কেটে সরানো হচ্ছে সেই জায়গাটায় তখন এরকম বেরোলো। এটা হচ্ছে গুপ্ত যুগের সময়কার বৌদ্ধ বিহারের প্রবেশ পথ, যেটা উত্তর দিকে রয়েছে। অন্য কোনো বিহারে এরকম উত্তর দিকে পাওয়া যায়, যেটা এখানে পাওয়া গেছে। আচ্ছা, তারপরে উপর থেকে তোলা ছবি, এখানে কেমন খনন কার্য করে বার করা হয়েছে স্ট্রাকচারটা। এরকম পুরো প্লেন ছিল এবং এরকম স্ট্রাকচার বেরোচ্ছে। এখানে দুখানা স্ট্রাকচার মিশে আছে, এটা হচ্ছে পাল যুগের সময়কার আর এটা হচ্ছে গুপ্ত যুগের সময়কার। পাল যুগের সময়কারটা ছিল পূর্ব পশ্চিমের দিকে কেন্দ্র করে, আর গুপ্ত যুগেরটা ছিল উত্তর দক্ষিণে কেন্দ্র করে। এই জন্য উত্তর দিকে প্রবেশপথ পাওয়া গেছে, আর পাল যুগের প্রবেশপথ পূর্ব দিকে পাওয়া গেছে। আচ্ছা, এবার খনন কার্যের ফলে যেসব প্রত্ন সামগ্রী পাওয়া গেছে তার মধ্যে দেখা যাচ্ছে এখানে পাথরের বৌদ্ধ মূর্তি, সোনার মুকুট, ব্রোঞ্জের বৌদ্ধ মূর্তি, যেটা বললাম যে 95খানা, কোনটা? ওই যে 95খানা, হ্যাঁ সোনার মুকুট কোনটা? ওই যে উপরের। ও, আচ্ছা। আচ্ছা, এখানে স্তূপ প্লাস কিছু বৌদ্ধ মূর্তি পাওয়া গেছে 95খানা ব্রোঞ্জের। আচ্ছা, তারপরে এই যে স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে, রাজা সমাচার দেবের স্বর্ণ মুদ্রা। তারপরে সিল পাওয়া গেছে, এতে লেখা আছে শ্রীবন্ধক মহাবিহার আর্য ভিক্ষু সংঘ। তারপরে যে ইট, এখানে আজ পর্যন্ত খনন কার্য করে যা ইট পাওয়া গেছে তার মধ্যে এখানে 54 ধরনের ইটের এখনো নমুনা পাওয়া গেছে। এই 54 ধরন কত আপনার? 54 ওইটাই তো ধরনের ছোট বড়। ইট। 54 ধরনের বিভিন্ন রকম সাইজের ইট আছে, দেখুন ওইদিকে আছে, এইদিকে আছে, বিভিন্ন রকম এখানে রাখা হয়েছে অনেক ধরনের ইট। এই ইট দিয়ে বিহারের বিভিন্ন জায়গায় ডেকোরেশন করা হতো এবং এমনি নর্মাল দেওয়াল তৈরি করা হতো। আপনি একটু ইটগুলো সম্বন্ধে বেশি বেশি করে বলুন। এই ইটগুলো দেখুন, আগে ইটগুলোকে তৈরি করেছে, ডিজাইন করেছে, তারপরে পুড়িয়েছে এবং তারপরে পোড়ানোর পরে দেওয়ালে লাগিয়েছে। একটা ইট উল্টো দিক দিয়ে বসিয়ে দিতে একটা ফুল হয়ে গেছে, এইভাবে দেওয়ালে তারা সেট করতো। এই পরিকাঠামো তৈরি করেছে এবং এই ইটগুলোর স্ট্রাকচারটা প্রথমে ছিল, তার উপর রং করা ছিল, পরবর্তীকালে এই চুন সুরকি প্লাস্টার দিয়ে বিভিন্ন রকম মানে ডেকোরেশন এবং মূর্তি তৈরি করা হয়েছিল। এবং বারে বারে এখানে বিহার তৈরি করা হয়েছে, বারে বারে ধ্বংস করা হয়েছে, কারণ বিহারের গঠন থেকে বোঝা যাচ্ছে যে অনেকবার এটাকে রিপেয়ারিং করা হয়েছে এবং যে কারণে আর কিছু প্রত্ন সামগ্রী থেকে বোঝা যাচ্ছে যে এগুলোকে টুকরো করা হয়েছে ভেঙে, যে কারণে বলা হচ্ছে যে এখানে বহু আক্রমণ হয়েছে এবং লুটপাট করা হয়েছে, এটাকে ধ্বংস করা হয়েছে। এবং এখানে সিল দেখা যাচ্ছে, এই যে মুগলাইকা মহাবিহার আর যজ্ঞপিণ্ডিকা বিহারিকা। এবার সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই বিহারে একই ক্যাম্পাসে বিহারিকা বিহার মহাবিহার ছিল, এটা একটা প্রমাণ হয়েছে, যেটা অন্যান্য বিহারে পাওয়া যায়নি, যেটা এখানে পাওয়া গেছে। আর এখানে কিছু পোড়ামাটির নিদর্শনের ভাঙা টুকরো এখানে দেখানো হয়েছে। দেখা যাচ্ছে তাম্রপ্রস্তর যুগ থেকে এখানে বসতি ছিল একদম সেম যুগ পর্যন্ত। এখানে যে মাটির পাত্রের টুকরো পাওয়া গেছে তাম্রপ্রস্তর যুগের সময় থেকে পাওয়া গেছে এবং লাস্ট পাওয়া গেছে সেম যুগ পর্যন্ত। উত্তম মৌর্য প্রমাণিত। না না, এটা সেন্টিমিটার। আর এগুলো এগুলো বিভিন্ন ধরনের ইট, বললাম না যে 54 ধরনের ইট পাওয়া গেছে আমাদের এখানটায়। আর ওগুলো সিল পাওয়া গেছে, যে বিভিন্ন সিল, ওতে লেখা আছে, কিছু মূর্তি আঁকা আছে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের এখানে যে পাওয়া গেছে ভোটিভ ট্যাবলেট, এই যে দেখুন এইখানে কি একটা ছবি আছে ভোটিভ ট্যাবলেট। এই ভোটিভ ট্যাবলেট আমাদের এখানেই পাওয়া গেছে, অন্য কোথাও পাওয়া যায়নি। এগুলো পাত্রের বিভিন্ন অংশ পাওয়া গেছে, আতরদানের পাত্র পাওয়া গেছে, এগুলো ডেকোরেশন পাত্রের বিভিন্ন টুকরো পাওয়া গেছে, কত রকম তারা ডেকোরেশন করেছে পাত্রের গায়ে। এগুলো হচ্ছে আতরদানের পাত্র, আতরদানের পাত্র, যেখানে আতর রাখা হতো যে পাত্রতে, প্রচুর পাওয়া গেছে আতরদানের পাত্র। আচ্ছা, এছাড়া পাওয়া গেছে এখানটায় দেখুন, এখানে মূল্যবান পাথর পাওয়া গেছে। তারপরে তাদের এই যে হামাদিস্তার মতন ইনস্ট্রুমেন্ট পাওয়া গেছে, যেগুলোতে দিয়ে তারা ব্যবহার করতো আয়ুর্বেদিক ওষুধ হিসাবে। এখানে 3টে জিনিসের উপর শিক্ষা দেওয়া হতো, এমনি ধর্মীয় শাস্ত্র ছিল, তান্ত্রিক সাধনা ছিল এবং চিকিৎসা শাস্ত্র খুব উন্নত ছিল এখানটায়। এগুলো হচ্ছে ভোটিভ ট্যাবলেট বলা হয়। এগুলোতে ছোটো ছোটো মূর্তি আঁকা আছে এবং লেখা আছে। এগুলো কড়ি বলছো? কড়ি পাওয়া গেছে, যেটা হচ্ছে মুদ্রা হিসেবে ব্যবহার হতো, কড়ি পাওয়া গেছে প্রচুর। আর এই ভোটিভ ট্যাবলেটের ভিতরে কি আছে, বিভিন্ন ছবি লেখা এবং লেখা আছে।
এগুলো কি? এগুলো হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জিনিস পাওয়া গেছে। এই যে বিহারিকা মানে প্রাইমারি লেভেলের পড়াশোনা হতো, এবার ছোটো ছোটো শিশুরাও থাকতো, তারা পড়াশোনা করতো, তাদের খেলাধুলার জিনিস পাওয়া গেছে। এগুলো মূর্তির ভাঙা অংশগুলো, পাথরের বৌদ্ধ মূর্তির ভাঙা অংশ পাওয়া গেছে। লোহা দ্রব্য পাওয়া গেছে, লোহার টুকরো পাওয়া গেছে এখানটায়, লোহার ব্যবহার ছিল। প্রদীপ পাওয়া গেছে, প্রচুর বিভিন্ন ধরনের প্রদীপ, বিভিন্ন যুগের বিভিন্ন প্রদীপ পাওয়া গেছে, যেটা আলো হিসাবে তখন একমাত্র প্রদীপ ব্যবহার হতো, সেই প্রদীপ পাওয়া গেছে। এগুলো বিভিন্ন ধরনের পোড়ামাটির যে পাত্র ব্যবহার করতো, তার মধ্যে বিভিন্ন ধূসর রঙের, লাল রঙের এবং গেরুয়া রঙের বিভিন্ন রঙের এখানে মাটির পাত্রগুলো আছে। এইভাবে যদি দেখা যায় আমাদের মোগলমারিতে যে ইতিহাস জড়িয়ে আছে, আজ থেকে প্রায় 30,000 বছর আগের আমাদের নিদর্শন এখানে পাওয়া গেছে। 30,000 বছর থেকে আজ পর্যন্ত একের পর এক মোগলমারি গ্রামে একটা প্রাচীন সভ্যতা গড়ে উঠেছে এবং ধ্বংস হয়েছে, পরবর্তীকালে নতুন করে সভ্যতা গড়ে উঠেছে। এখানে যদি খনন কার্য করে পুরোটা বার করা যায়, তাহলে আমাদের পূর্ব ভারতের ইতিহাসের একটা নতুন ইতিহাস অধ্যায় সূচনা হবে আমাদের এই মোগলমারি গ্রামে যে ইতিহাস জড়িয়ে আছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় দাস, মোগলমারি গ্রামেই বাড়ি। আচ্ছা, আমি এখানে সারা বছর ধরে এখানে লক্ষ্য নজর রাখছি আছি। এই গ্রামটার এখনো নাম মোগলমারি। মোগলমারি। আর সেই সময় মোগলমারি নাম ছিল। মোগলমারি নাম ছিল। মোগলমারি নাম হওয়ার পেছনে একটাই কারণ, 1575 খ্রিস্টাব্দে এখানে মুঘল পাঠানের খুব বড় ধরনের লড়াই হয়েছিল এবং সেই লড়াইয়ের ফলে কিছু মুঘল সেনাকে পাঠানরা হত্যা করে দেয়, যে কারণ থেকে নামটা এসছে মোগলমারি। কিন্তু হিউংসানের রিপোর্টে যখন লেখা হয়েছে মোগলমারিতে যুদ্ধ হচ্ছে, তখন সেইখান থেকে তার আগে যে পাওয়া সিল মুগলাইকা মহাবিহার, সেখান থেকে বলা হচ্ছে যে এই মুগলাইকা মহাবিহার থেকে মোগলমারি নামটা আসতে পারে। কারণ মোগলমারি নামটা আগে ছিল বলে হিউংসানের রিপোর্টে আইনি আকবরীতে লেখা হয়েছে মোগলমারি। নাহলে মোগলমারির সময়কার ঘটনা হলে তখন তো মোগলমারি গ্রামের নাম হতো না, পরবর্তীকালে নাম হতো। যেহেতু আগে থেকে নাম ছিল, সেই কারণে বলা হচ্ছে যে এই মুগলাইকা মহাবিহার থেকে মোগলমারি নামটা এসছে। আপনার এই মিউজিয়ামের টোটাল আর্টিফ্যাক্ট কত আছে? আমাদের এখানটায় প্রচুর ধরনের আছে, যেগুলো অন্যান্য জায়গা থেকে এবং আমাদের এই উঁচু জায়গা থেকে সংগ্রহ করে আমরা এখানে সংগ্রহ করে রেখেছি। আমাদের মিউজিয়াম হলে আমরা এগুলো দিয়ে দেবো। আপনাদের এর কি কোনো রেজিস্টার আছে? আমাদের রেজিস্টার সেরকম নেই, আমরা তবে সংগ্রহ করে রেখেছি, আমাদের তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আচ্ছা, হ্যাঁ, সেরকম রেজিস্টারের মতন আমাদের তো সেই অভিজ্ঞতা বা সেরকম কোনো পদ্ধতি নেই, আমরা জানি না, যে কারণে আমরা তালাবদ্ধ করে রেখেছি। যদি কোনো মিউজিয়াম চায় আপনারা কি? আমরা মিউজিয়াম হলে আমাদের দাবি এই মোগলমারি গ্রামে মিউজিয়াম হোক, আমাদের হলে এই যত যা পাওয়া গেছে সব আমরা মিউজিয়ামকে দিয়ে দেবো। আচ্ছা, একটা সাজেশন দিই, আপনার এখানে যত আইটেম আছে সব আইটেম একটা রেজিস্টার করবেন। রেজিস্টার করে কি কি আইটেম আছে একটু সংক্ষেপে সেগুলো লিখে সেই আইটেম নাম্বার দিয়ে একটা জায়গায় রেজিস্টার করে রেখে দেবেন। সেই রকম অনুযায়ী ধরুন এখান থেকে 1 থেকে 15 বা 50 আছে, এখানে লিখে দিবেন আপনার রেজিস্টারে যে নাম্বারটা আছে 1 থেকে 50 লিখে দেবেন। এখানে যা আছে এখানে তারপরে নাম্বার দিবেন, ধরুন এখান থেকে শুরু করলেন, পরপর নাম্বার দিয়ে, তাহলে কি হবে আপনার টোটাল কত আইটেম আছে সেটা বোঝা যাবে। নাম্বার অফ আইটেম আপনার কাছে একদম টোটাল উপর থাকবে। আর তো এই জন্য আমরা জাল দিয়ে দিয়েছি। আপনি আইটেম করে রাখুন, আর দরকার হলে এগুলোকে একটু যদি কিছু হালকা স্কিল ফেলো দিয়ে ঢেকে দেওয়া যায়। আমাদের নিজেদের সামর্থ্য বুঝতে পেরেছি, আমাদের আসলে কি হয় তো, শোনো এখানকার রিসোর্স খুব কম, ওনারা যেটুকু পেরেছেন যথেষ্ট ভালো করে যথেষ্ট ভালো রেখেছেন। আপনাদের দেখো এটা দেখলেই বোঝা যাচ্ছে যে যথেষ্ট যত্ন করে ওদিকে রাখা আছে, কারণ এনাদের রিসোর্স ভীষণ কম, সেই হিসেবে ঠিকই আছে। এখন ওনারা অপেক্ষা করছে একটা রেজিস্টার করে আপনি এগুলোকে নোট ডাউন করে রাখুন। ঠিক আছে, আপনি ভালো উপদেশ দিলেন, এটা আপনাদের অবশ্যই আপনার কথা ভালো। রেজিস্টার করতে গেলে কি বলতো, একটা অভিজ্ঞ লোক থাকা পড়াশোনা জানবে কোনটা কি, তারা এটা ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।